নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর সৌম্য মিত্রের লেখা বিভাব নামক নাটকটি আলোচনা করব। এই নাটকের উৎস, বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং নাটকটির মূল ভাব সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরব। সাথে নাটকটির যথার্থকতাও তোমাদের সামনে আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে সে নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা শম্ভু মিত্র সম্বন্ধে জানি। জন্ম কলকাতার ডোভার রোডে। বাবা শরৎ কুমার মিত্র এবং মা শততলবাসিনী দেবী। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে তার জন্ম হয় 1915 খ্রিস্টাব্দে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। পেশাদার মঞ্চ রঙ্গমহলে অভিনয় করেছেন তিনি। মাটির ঘর, ঘূর্ণি, রক্তদ্বীপ প্রভৃতি নাটক। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির শ্রীরঙ্গম মঞ্চে, জীবন রঙ্গ এবং উড়ো চিঠি সহ 5টি নাটকে তিনি অভিনয় করেন। 1942-এর আগস্ট আন্দোলনের সময় রচনা করেন উলুখাগড়া নাটক। ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘের সঙ্গে যুক্ত হন তিনি। নবগঠিত ভারতীয় গণনাট্য সংঘের বাংলা শাখার নাট্য সম্পাদক ছিলেন তিনি। 1944 সালের 3রা জানুয়ারি স্টার থিয়েটারে বিজন ভট্টাচার্যের জবানবন্দি নাটকের পরিচালনা করেন তিনি। 1950-এর 1 মে বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠা করেন। ভারতীয় গণনাট্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তার 1947 সালে। বহুরূপী প্রযোজিত প্রথম নাটক উলুখাগড়া এবং দ্বিতীয় নাটক বিভাব। জাপানি বাবুকি নাটকের অভিনব রূপান্তর। রচনা ও পরিচালক ছিলেন শম্ভু মিত্র। এরপর বহুরূপের প্রয়োজনায় একে একে মঞ্চস্থ হতে থাকে অবিস্মরণীয় নাটক, যা বাংলা নাট্যচর্চাকে ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যায়। 4 অধ্যায়, 10 চক্র, যেমন রক্তকরবী, ডাকঘর, পুতুল খেলা, মুক্তধারা, বিসর্জন, রাজা, বাকি ইতিহাস, বর্বরবাসী প্রভৃতি। নাটক লেখা বা রূপান্তর, অভিনয় বা নির্দেশনা কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শম্ভু মিত্র। বাংলা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা সমিতির তিনি ছিলেন অন্যতম প্রধান প্রবক্তা। নাটক নিয়ে এই নিশ্ছিদ্র বাস্তবতার মধ্যেই তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন, সরকারি দায়িত্ব পালন করেছেন, স্বনামে এবং ছদ্মনামে লিখেছেন প্রবন্ধ এবং গল্প। সম্মানিত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমি এবং কালিদাস প্রভৃতি পুরস্কারে। এই মহান ব্যক্তির মৃত্যু হয় 1997 খ্রিস্টাব্দে। এবার আমরা তোমাদের এই পাঠ্য নাটকের উৎস সম্বন্ধে একটু জানি। এটি নির্দিষ্ট বিষয় স্থির রেখে বহুরূপী নাট্যগোষ্ঠীর সদস্যরা নিজেদের সংলাপ নিজেই বানিয়ে নিয়ে যে নাটক রচনা করেন তা পরবর্তীকালে শম্ভু মিত্র গ্রন্থাকারে সাজিয়ে এই নাটকটির নাম দেন বিভাব। নাটকটির রচয়িতা ছিলেন বহুরূপী সদস্যরা, কিন্তু পরবর্তীকালে নাট্যকার হিসেবে নাম রাখা হয় শম্ভু মিত্রের। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের পণ্ডিতদের মতে বিভাবের কারণে নাটক দেখার পর দর্শকদের মনে রস সৃষ্টি হয়। নাট্যকার শম্ভু মিত্র দর্শকের মনে সার্থকভাবে রস জাগাতে চান বলে নাটকের বিভাব নামকরণ করেন। এবার আমরা তোমাদের এই পাঠ্য নাটক বিভাব এর নামকরণের সার্থকতা সম্বন্ধে জানব। সংস্কৃত নাট্যশাস্ত্র অনুযায়ী বিভাব কথার অর্থ হলো যার দ্বারা দর্শকদের মনে ভাবের উদ্রেক হয়। বিভাব শব্দটি নাটকের মূল বিষয়, যা জীবনের কারণ এবং উপাদানকে নির্দেশ করে। নাটকটিতে জীবনের সাধারণ ঘটনা ও দৃশ্যগুলির মাধ্যমে জীবনের গভীর অর্থ ও হাস্যরসের উপাদান তুলে ধরা হয়েছে। বিভাব শব্দটি নাটকের হাস্যরসাত্মক দিকটিকেও নির্দেশ করে। নাটকটিতে জীবনের সাধারণ ঘটনাগুলির মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করা হয়েছে, যা দর্শককে আনন্দ দেয়। বিভাব নাটকের নামকরণটি নাট্যকারের জীবন দর্শনকে প্রতিফলিত করে। নাট্যকার জীবনের সাধারণ ঘটনাগুলির মধ্যে জীবনের গভীর অর্থ ও হাস্যরসের উপাদান খুঁজে বের করেছেন। বিভাব নাটকের নামকরণটি নাটকের চরিত্রগুলির বিকাশেও সাহায্য করে। নাটকের চরিত্রগুলি জীবনের সাধারণ ঘটনাগুলির সম্মুখীন হয় এবং পরিবর্তিত হয় ও তাদের মধ্যে নতুন উপলব্ধি আসে। বিভাব নাটকের নামকরণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নামকরণটি নাটকের মূল বিষয়বস্তু এবং নাট্যকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
এই নাটকে সাধারণ দৃশ্য বা ঘটনার মাধ্যমে জীবনের গভীর অর্থ ও হাস্যরসের উপাদান তুলে ধরা হয়েছে। নাটকের ঘটনাগুলি হাস্যরসের মোড়কে জীবনের গভীর সত্যকে উপলব্ধি করে, যা বিভাব নামকরণটিকে সার্থক করে তোলে। এইভাবে বিভাব নাটকের নামকরণটি নাটকের বিষয়বস্তু, রস সৃষ্টি এবং জীবন দর্শন ও চরিত্রগুলির বিকাশ ও ঘটনা প্রবাহকে প্রবাহিত করে। এটি একটি তাৎপর্যপূর্ণ নামকরণ যা নাটকের মূল ভাবনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এবার আমরা বিভাব নাটকের বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্বন্ধে আলোচনা করব। বিভাব নাটকটি মূলত একটি নাট্যদলের অর্থনৈতিক এবং অন্যান্য সীমাবদ্ধতার প্রেক্ষাপটে রচিত। এটি শম্ভু মিত্র রচিত একটি বিখ্যাত বাংলা নাটক, যেখানে একটি নাটকের দল, বহুরূপী সেই দলটির নাম, তাদের নাট্যচর্চা চালিয়ে যাওয়ার জন্য নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। নাটকের মূল বিষয় হল নাট্যদলটির আর্থিক অভাব, নাটকের জন্য প্রয়োজনীয় উপকরণগুলির অভাব এবং সরকারি বিধিনিষেধের কারণে সৃষ্ট সমস্যা। এই সমস্ত সমস্যা কাটিয়ে একটি সফল নাটক মঞ্চস্থ করার জন্য তাদের প্রচেষ্টা এবং তাদের ভেতরের দ্বন্দ্ব এই নাটকের প্রধান বিষয়। শম্ভু মিত্র হাসির খোরাক জোগাড় করার জন্য অমর গাঙ্গুলির বাড়িতে যান। সেখানে বৌদি তৃপ্তি মিত্রের কথা মতো প্রেমের দৃশ্যে অভিনয় করেন, কিন্তু এতে অমর গাঙ্গুলি এবং শম্ভু মিত্র কারোরই হাসি পায়নি। এরপর প্রোগ্রেসিভ লাভ সিন করার প্রস্তাব দেন বৌদি তৃপ্তি মিত্র, কিন্তু এতেও কোনো হাসি পায়নি কারুর। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে শম্ভু মিত্র অমর গাঙ্গুলি চার দেওয়ালের বাইরে প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে আসেন হাসির খোরাক খোঁজার জন্য। কিন্তু এখানে তারা বাস্তবের মুখোমুখি হন। তারা শুনতে পান শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ, যারা চাল চাই, কাপড় চাই এই স্লোগান দিতে থাকে। অপরদিকে পুলিশ শোভাযাত্রীদের পথ আটকায়, তাদের ফিরে যাওয়ার কথা বলেন, কিন্তু প্রতিবাদী একটি ছেলে ও মেয়ে পুলিশের নির্দেশকে অগ্রাহ্য করে এগিয়ে আসলে পুলিশ বাধ্য হয়ে মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে একটি ছেলে ও মেয়ে মাটিতে পড়ে যায়। অমর গাঙ্গুলি মেয়েটির শুশ্রূষার জন্য মাথায় হাত দিয়ে দেখতে থাকেন। শম্ভু মিত্র অমরের পিঠে টোকা দিয়ে বলেন, কি হে অমর, এবার হাসি পাচ্ছে তো? এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাচ্ছে। এরূপ পরিস্থিতিতে বাঙালি যে হাসতে পারে না, তা তীব্র শ্লেষ এর মাধ্যমে শেষ উক্তিতে উল্লেখ করেছেন শম্ভু মিত্র। এই নাটকের দলটির আর্থিক অভাব, যা তাদের নাট্যচর্চাকে ব্যাহত করে। নাটক মঞ্চস্থ করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জা, আলো এবং অন্যান্য উপকরণের অভাব ছিল। সরকারি বিধিনিষেধের কারণে সৃষ্ট হওয়া সমস্যা, যা নাটকের মহড়া এবং মঞ্চস্থকরণে বাধা সৃষ্টি করে। অভিনয় ও নাট্যচর্চা, এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও নাট্যশিল্পীদের অভিনয় চালিয়ে যাওয়ার জেদ এবং নাট্যচর্চার প্রতি তাদের অঙ্গীকার দৃঢ়বদ্ধ থাকে। দলের সদস্যদের মধ্যে বিভিন্ন সময়ে মতবিরোধ এবং ব্যক্তিগত সমস্যা, যা নাটকের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। দর্শকের মনে আনন্দ, দুঃখ, হাসি, রাগ ইত্যাদি বিশেষ বিশেষ ভাবের সৃষ্টি হয় এই নাটকটি দেখার পরে। বিভাব নাটকে দেখা যায় বাঙালি কাঁদুনে জাত এর অপবাদ ঘোচাতে নাটকের প্রধান চরিত্র শম্ভু হাসির খোরাক খুঁজতে অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। নাটকের জনপ্রিয় বিষয় খুঁজতে প্রেমের দৃশ্য, কখনো রাজনৈতিক প্রসঙ্গ এনেও হাস্যরসের উদ্রেক করা হয়। শেষ পর্যন্ত হাসির বিষয়বস্তু সন্ধানে প্রতিদিনের বাস্তব জীবনের সম্মুখীন হয়ে পড়েন শম্ভু মিত্র এবং তার বন্ধু অমর। এবার আমরা নাটকটির সার্থকতা বিচার করব। বিভাব নাটক তার গতিপথের একেবারে শেষ প্রান্তে এসে পাঠক মনকে সময়ের যন্ত্রণা আর রাজনৈতিক পরিস্থিতির যে কঠোর আঘাত এনেছে, তাতে পাঠকের মনে করুণ রস সৃষ্টি হয়েছে। এই কারণেই বলা যেতে পারে বিভাব নাটকটি যথার্থ এবং যথোপযুক্ত। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অমর এবং তার বন্ধু শম্ভু কি ধরনের নাটক করতে চেয়েছিলেন এবং তারা নাটক করার জন্য তাদের যে সঙ্গিনী ছিলেন তার সাথে কি ধরনের অভিনয় করার জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন বা কি ধরনের অভিনয় তারা করতে চেয়েছিলেন।
এবং এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে এই নাটকটি কতটা রাজনৈতিক নাটক। তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে বিভাগ নাটকটি কতটা হাস্যরসের নাটক, বা হাস্যরসের নাটক হিসেবে বিভাগ নাটকটি কতটা সার্থক তা আলোচনা করো। আবার এরকমও প্রশ্ন হতে পারে নাটকটি কি হাস্যরসের নাকি রাজনৈতিক। আবার বড় প্রশ্ন এরকম হতে পারে যে শম্ভুমিত্র এবং অমর তাদের শম্ভুমিত্রের স্ত্রীকে দিয়ে কি ধরনের নাটক করতে চেয়েছিলেন এবং নাটক করার জন্য তারা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আবার এই ধরনের প্রশ্ন হতে পারে যে নাট্যদলটি কেমন ছিল এবং আর্থিকভাবে তারা কতটা সচল ছিল বা কি ধরনের ছিল, এরকমও প্রশ্ন হতে পারে। এবং এই নাটক থেকে বেশিরভাগ সময়ই আসে নামকরণের সার্থকতা। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।